বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী এবং আর কিছুদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, তাদের জন্য ফিলোসফি তথা দর্শনের সম্পূর্ণ সাজেশন। এবং আজকের সাজেশনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, কারণ আজকে হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তের সাজেশন। আজ সাজেশনে আমরা বেশি আলোচনা করব না, অধ্যায়ভিত্তিক আলোচনা করব না, একদম জাস্ট শুধু কি কি পরীক্ষায় আসবে আজকে শুধু তাই নিয়ে আলোচনা করব। আর একটা বড় সংশয় নিয়ে আলোচনা করব। কি সেই সংশয়? যে স্যার লজিক করলে নাকি ফুল মার্কস পাওয়া যায়, না হলে নাকি পাওয়া যায় না। একদম এটা কিন্তু ভুল কথা। বরং নর্মাল পার্টে অনেক শান্তিপূর্ণভাবে ফুল মার্কস পাওয়া যায় লজিক পার্টের থেকেও। তোমাদের সে বিষয়টা নিয়েও আলোচনা করব। সারা বছর যারা প্র্যাকটিস করেছো, কারণ ফিলোসফির দুটো পার্ট রয়েছে, একটা পার্টে লজিক পার্ট, একটা পার্টে থিওরিটিক্যাল পার্ট। যারা সারা বছর প্র্যাকটিস করেছো তারা তো অবশ্যই গেইনার হবে, এক্ষেত্রে তো কোনো বাধা নেই, কারণ যারা সারা বছর পড়েছে তাদের তো বেনিফিট তারা পাবেই। কিন্তু কথাটা হচ্ছে কি, যারা সারা বছর পড়ে পারোনি, হয়তো এখনো পর্যন্ত ভাবছো যে কি করব কি না করব, তাদের জন্য অন্তত একটা দিন যদি হাতে সময় থাকে, তাহলে তুমি অন্তত ব্রড টাইপের প্রশ্নে যে 40 মার্ক রয়েছে, সেই 40 মার্কের মধ্যে মোটামুটি ধরে নিতে পারো তুমি 35-36 খুব শান্তিপূর্ণভাবে নিয়ে আসতে পারো। এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক সেরকম সাজেশন আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি, এবং তার সঙ্গে কোশ্চেন তোমরা কি করবে কি করবে না সে সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমার হাতে রয়েছে একদম উচ্চ মাধ্যমিক শেষ মুহূর্তের সাজেশন, একদম দাগে দাগে, অর্থাৎ এ দাগে কি প্রশ্ন আসবে, বি দাগে কি প্রশ্ন, সি দাগে কি প্রশ্ন, ডি দাগে কি প্রশ্ন এবং ই দাগে কি প্রশ্ন, অর্থাৎ আমাদের মোট 5টা প্রশ্ন আসে। এবং আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো দেখবো যে আমাদের কোথা থেকে কি প্রশ্ন আসবে। চলো আলোচনা না বাড়িয়ে সরাসরি আমরা মূল প্রশ্ন প্রসঙ্গে প্রবেশ করি। তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো প্রথম দেখো আমাদের কি বিষয় রয়েছে। আমাদের প্রথমে দুটো পার্ট, একটা হচ্ছে লজিক পার্ট আর একটা হচ্ছে আমাদের নর্মাল পার্ট। প্রত্যেকটা প্রশ্নে দুটো করে প্রশ্ন থাকবে। এ দাগে দুটো প্রশ্ন, বি দাগে দুটো প্রশ্ন, সি দাগেও দুটো প্রশ্ন, ডি দাগেও দুটো প্রশ্ন এবং ই দাগেও দুটো প্রশ্ন। তাহলে একটা পার্টে আমার লজিক পার্টের প্রশ্ন থাকবে আর একটা পার্টে সাধারণ মানের প্রশ্ন থাকবে। আমাকে এই পার্টের উত্তর করতে হবে অথবা এই পার্টের উত্তর করতে হবে। যারা লজিক পার্ট সারা বছর খুব ভালো করে প্র্যাকটিস করেছো তারা অবশ্যই লজিক পার্ট করবে, কারণ লজিক পার্টে কি হয়, একদম নিশ্চিত অঙ্কের মতো নম্বর, এবং একটু মানে যেটা হচ্ছে যে তুমি ঠিকঠাক করলেই ফুল মার্কস। কিন্তু সতর্ক থাকতে হবে। কি সতর্ক? ধরো তুমি কোনো কারণে একটা বচন যদি ভুল করে ফেলো, তাহলে সঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু তুমি 0 পাবে। কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। ধরো তুমি একটা পদ্ধতি নির্ণয়, সাপোজ ছেলে মেয়েদের মধ্যে অনেক দেখেছি এই ভুলটা, কি যে না পদ্ধতি নির্ণয় করতে গিয়ে ভুল করে ফেলেছে। চিহ্নিতকরণ যেটা পার্টটা রয়েছে, সেই চিহ্নিতকরণ করতে গিয়ে এই ভুল করে ফেলেছে এবং সে ধরো ব্যতিরেকে পদ্ধতি হবে, লিখে দিল অন্যই ব্যতিরেকে পদ্ধতি। বোঝা গেল? খুব ডেঞ্জারাস। এই চিহ্নিতকরণ ভুল করার জন্য সে 10-এর টোটাল তোমার 8-এর মধ্যে কত পেয়ে গেল? 0 পেয়ে গেল। কত বড় ভুল দেখো। এখানে 4+4 আমার লজিক পার্টে রয়েছে, আরও যুক্তির বিচার যেটা আমাদের লজিক পার্টে রয়েছে 4+4। এই যে 4+4 যে পার্টটা, এই 4+4 পার্টটার মধ্যে আমার যদি সঠিকভাবে কোন দোষ সেটা নির্ণয় করতে না পারে, সেখানে 0 হয়ে গেল। তো এই লজিক পার্টে যেমন শান্তি আছে তেমন অশান্তিও আছে। তুমি যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো তো তোমাকে ঠেকায় কে? তোমার যদি নির্ণয়ে কোনো কারণে কোনো অংশ যদি ভুল হয়ে যায়, তুমি 0 পেতে সময় লাগবে না। কিন্তু সাধারণ পাঠের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। তোমার যদি একটু ভুল হয় তবুও তুমি কখনো 0 পাবে না। যে কারণে সবার আগে এই কথাটা বলবো, লজিক পার্ট করবে করো, তাতে কোনো আপত্তি নেই, বরঞ্চ ভালো। কিন্তু যদি তুমি লজিক পার্টে নিশ্চিত না হও, একটা বচন যদি তুমি 4টে বচন দেবে, 4টে বচন করতে পারলে 8, তারপরে কিছু একটা বের করতে হবে। ধরো এবছর তোমাদের পরীক্ষাতে আসবে ব্যাপ প্রভাব নির্ণয় করতে হবে, তো আগে তো তোমাকে বচনটা করতে হবে। তো বচনটা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে তো আর পরেরটুকু দেখার দরকারই নেই। তো চারটে বাক্য রয়েছে, 4টে বাক্যর মধ্যে আমাকে 4টে বচনই ঠিক করতে হবে, তাই তো? 4টে বচনই আমাকে ঠিক করতে হবে। 4টে বচন ঠিক করার পরে আমি 8 মার্ক পাবো। শুধু বচন ঠিক না, তারপরে তার ব্যাপ প্রভাব নির্ণয় করতে হবে। সে তো সহজ, আমি বচনের সূত্র দিয়ে বেরিয়ে যাবে যে এই বচনের কোন পদ, ই বচনের কোন পদ, আই বচনের কোন পদ, ও বচনের কোন পদ, সে আমার সব বেরিয়ে গেল। কিন্তু কোনো কারণে বচনে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো সেটা 0 বসে গেল। এই সাবধানতা অবলম্বন করে কিন্তু লজিক পার্টের উত্তরটা করবে যারা ভাবছো যে লজিক পার্ট করবে। এটাই হলো একটা কথা, আর দ্বিতীয় কোনো কথা নেই। কারণ লজিক পার্ট করতে গেলে দম চাই, সারা বছর যদি গুড প্র্যাকটিস থাকে, এবং পরীক্ষার হলের প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মাঝে মাঝে একটু টেরা বেঁকা দিয়ে দেয়। 100% গ্যারান্টি দেখেও বলতে পারবে না যে 4টে লজিকই সহজ আসবে। কোনো কারণে একটা লজিক এমন একটা দিয়ে দিল যে লজিকটা মনে হচ্ছে ভুল 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 হবে, মনের মধ্যে সন্দেহ রয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব?
এই লজিক পার্ট নিয়ে বসে থাকবো? কখনো না। আমি শান্তিপূর্ণভাবে এই পাশের উত্তর করবো। আমি তো 8-এর মধ্যে 8 পাবো এই পাশেরটা লিখলেও। আমি অকারণে একটা লজিক ইচ্ছাকৃত ভুল করতে যাব কেন? 6 মার্ক আমি নেবো কেন? আমি ওর থেকে বাবা সুন্দর করে লিখে নিলাম নম্বরটা, 8-এর মধ্যে 8 পেলাম। পরীক্ষার হলে গিয়ে সিদ্ধান্ত নেবে তোমরা। কি বললাম বোঝা গেল? এই জন্য এই পার্টের প্রশ্নটাকেও কিন্তু অবহেলা করবে না, এটুকু বলে রাখলাম। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা লজিক পার্ট করবে নাকি সাধারণ পার্ট করবে। প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্যাপার রয়েছে। নেক্সট, কারণ সব থেকে মূল বিষয় হচ্ছে বচন। এখানেও তোমার বচন করে তারপরে ব্যাপ্য অপনির্ণয় করতে হবে। আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন তোমাদের এবছর পরীক্ষাতে আসবে, এখানেও তোমার বচন করে সেই কাজটা করতে হবে। বৈধতা নির্ণয়ের ক্ষেত্রে এখানে যেমন একটা তোমার এটা বৈধতা উল্টে গেছে, মানে এই পাশে টিকাটা আসবে, এই পাশে টিকাটা আসবে, আর এই পাশে হচ্ছে বৈধতা নির্ণয়, মানে ন্যায় থেকে যদি কোনো কারণে দোষ যদি ভুল বেরিয়ে যায়, ছক যদি মূর্তি যদি ভুল এঁকে ফেলো, ড্রয়িং যদি ভুল করে ফেলো, মূর্তির নাম যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু শূন্য। ওর থেকে বরঞ্চ আমাদের দুটো টিকা পড়লাম, খুব সুন্দরভাবে টিকা দুটো লিখে দিয়ে আসলাম, সেটাও কিন্তু শান্তি। তো যাই হোক, যদি শান্তি পেতে চাও তাহলে এটা করো, আর যদি বেশি সুখ পেতে চাও তাহলে এটা করো। তবে যে যেটা খুশি সেটা করো, নিজের বুদ্ধিকে কাজে লাগাও, শুধু এটুকু বলবো প্রথম কথা। দ্বিতীয় আলোচনায় আমরা প্রবেশ করি। কোথায় কোন কি প্রশ্ন আসবে আমি একদম পরিষ্কার বলি। এ দাগে আমাদের একদিকে যেমন বচন আসবে, অন্যদিকে ব্যাপ্য অপনির্ণয় আসবে। বিদাগে আমাদের যেমন অমাধ্যম অনুমান থেকে প্রশ্ন আসবে, ঠিক একইভাবে আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন আসবে। সি দাগে যেমন আমাদের এদিকে টিকা থাকবে, ন্যায় থেকেই টিকা, ন্যায়ের যে 10টা সূত্র আছে না, সেই ন্যায়ের 10টা সূত্রের মধ্যে থেকেই টিকা আসবে। অন্যদিকে ঠিক একইভাবে বৈধতা নির্ণয় আসবে। নেক্সট, এদিকে তোমার পদ্ধতি আসবে, একদম ওপেন উল্লেখ করে দেবে যে এই পদ্ধতি। তোমাদের বলেই দিই, এবছর স্বাভাবিকভাবে তোমাদের যে পদ্ধতি দুটো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে মিলের অন্যয় পদ্ধতি আর ব্যতিরেকে পদ্ধতি। এই দুটো কিন্তু ওপেন প্রশ্ন, যে দুটো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে। আর এই দিকে কি কি আসবে তোমার, ওই তোমাকে যুক্তি তুলে দেবে, তার মধ্যে দিয়ে পদ্ধতি তোমাকে বের করতে হবে। নেক্সট আরেকটা হচ্ছে আরোহ যুক্তির বিচার, এখানেও তাই, দুটো যুক্তি দিয়ে দেবে, সেটাকে বিচার করে তোমাকে দোষ বের করতে হবে, আর দোষ না থাকলে সেটা বৈধ কিনা সেটা বলতে হবে। আর এখানেও তাই, তোমাকে দুটো টিকা, এটা হচ্ছে টিকা, এই পাটে তোমাকে টিকা দেবে আর এই পাটে তোমাকে প্রশ্ন দেবে। এই হলো আমাদের মূল বিষয়, মূল আলোচনা। এবার আমরা চলে আসবো আমাদের মূল যে সাজেশন, সেই সাজেশনটাকে একবার চোখের দেখা দেখে নেবো, এবং যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা রেডি করবে। চলো এবার আমরা মূল সাজেশনগুলোকে দেখে নিই। বন্ধুরা এবার তাহলে পরপর আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রথম যেটা 3 দাগে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে বচন বলতে কি বোঝো, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কি, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো, বচনের সংযোগের কাজ কি। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই বলে এমন নয় যে সবকটা প্রশ্ন দেবে। মনে করো বচন বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো, দিয়ে দিল। বা বচন বলতে কি বোঝো, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো, উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। মানে এই প্রশ্ন কটার মধ্যেই কিছু কিছু প্রশ্ন সংযোজন করে একটা 8 মার্কের প্রশ্ন তৈরি হবে। আর এর ঠিক উল্টো দিকে, অর্থাৎ যেটা আমার লজিক পার্ট, সেই লজিক পার্টে কিন্তু ব্যাপ্য এবং অব্যাপ্য নির্ণয় করতে হবে। এরকম 4টে উপমা দিয়ে দেবে, বাক্য দিয়ে দেবে, সেখান থেকে স্বাভাবিকভাবে যুক্তি তোমার বচন করে তার ব্যাপ্যতা নির্ণয় করতে হবে। তো আমি জাস্ট এক্সাম্পল এখানে দিয়েছি, এটাই যে আসবে এরকম কোনো কথা নেই, এটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট বি দাগে আমাদের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা কি কি বলে দিই। অমাধ্যম অনুমানকে দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই আবর্তন কি বৈধ, এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, অথবা বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই হলো মূল বিষয়, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর মধ্যে কিছু কিছু অংশ যোগ করে কিন্তু তোমার পরীক্ষাতে প্রশ্নটা আসবে। আর ঠিক এর অপোজিট পার্ট, অর্থাৎ লজিক পার্টে কিন্তু আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তন বা আবর্তন বা বিবর্তন, স্বাভাবিকভাবে আবর্তন বিবর্তন আসে না, আবর্তের বিবর্তন বা বিবর্তের আবর্তনই কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। তো এক্ষেত্রেও তাই, বচন তোমাকে করতে হবে, বচন করার পরে বিবর্তের আবর্তন বা আবর্তের বিবর্তন তোমাকে করতে হবে। নেক্সট পার্ট অর্থাৎ সি দাগের প্রশ্ন, আমাদের যেটা করতে হবে মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করতে হবে। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাকে দুটো যুক্তি দেবে, সেখান থেকে দুটো বের করতে হবে, সঠিক কোন দোষ কি ঘটেছে কিনা সেটা আমাকে বের করতে হবে, বের করে আমাকে বৈধ মূর্তির সংস্থান তোমরা যে চার্ট শিখেছো যে প্যাটার্নে লিখতে হয় সেই প্যাটার্নে লিখতে হবে, এটা লজিকের পার্ট। আর স্বাভাবিকভাবে নর্মাল যে থিওরিটিক্যাল পার্টের প্রশ্ন, এক্ষেত্রে টিকা আসে, এখানে আমি 5টা টিকা দিয়েছি। তো প্রথম 4টে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কী কী, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ গঠিত দোষ, নঙার্থক আশ্রয় বাক্যজনিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের পক্ষপদ সাধ্যপদ ও হেতুপদের কাজ। নেক্সট আমরা চলে আসি পদ্ধতি। মোস্ট ইম্পর্টেন্ট পদ্ধতি কী কী, অন্যায় পদ্ধতি আর ব্যতিরেকে পদ্ধতি বা সহপরিবর্তন পদ্ধতি, এই 3টে পদ্ধতি রয়েছে, যেটা কিন্তু এবছর এই 3টের মধ্যেই একটা আসবে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি অন্যায় পদ্ধতি এবং ব্যতিরেকে পদ্ধতি পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট চলে আসি
এবং এগুলো স্বাভাবিকভাবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, অসুবিধা, সুবিধা এগুলো পড়তে হবে। আর এর অপোজিটে লজিকের পার্ট যেটা রয়েছে সেই পার্টে সাধারণভাবে এরকম একটা দৃষ্টান্ত থাকবে এবং সেখান থেকে তোমার পদ্ধতি বের করতে হবে। বের করার পর তোমার তার আবার এই সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা এসবগুলো কিন্তু বের করতে হবে। বোঝা গেল কি বললাম? এবার আমরা চলে আসবো লাস্ট, অর্থাৎ ঈদ আগে যে প্রশ্নটা। স্বাভাবিকভাবে ঈদ আগের প্রশ্ন এরকমভাবে তোমাকে উপমা দেবে, শীত হলো বসন্তের কারণ, কাজেই শীত হলো বসন্তের কারণ, এরকমভাবে উপমা দিয়ে দেবে দুটো, তার মধ্যে দোষ বের করতে হবে। অর্থাৎ যেমন প্রথমটা কি সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, শীতের পরে বসন্ত আসে কাজেই শীত হলো বসন্তের কারণ। তো যাই হোক, আমি আর সে উত্তর নিয়ে আলোচনা করছি না। তো এরকমভাবে লজিক দিয়ে তোমাকে উত্তর বের করতে হবে এবং তার সম্পর্কে লিখতে হবে, বিচার করতে হবে এবং দোষ থাকলে তা উল্লেখ করতে হবে এবং কেন হলো সেটাও কিন্তু লিখতে হয়। আর টিকা করার জন্য যারা নর্মাল পার্ট ভাবছো তারা কিন্তু অবশ্যই যে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ বলে মনে করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ এবং অপর্যবেক্ষণ দোষ, এই 5টা টিকা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই হলো তোমাদের সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন। ঠিক আমরা আলোচনা করলাম কী কী প্রশ্ন আমাকে পড়তে হবে, কী কী প্রশ্ন এবছর আসতে চলেছে, লজিকে কী কী আসবে সেটাও বললাম এবং থিওরি পার্ট বা লজিক যারা করবে না তারা কী কী করবে সেটাও বলে দিলাম। তো এর থেকে ডিটেলস আলোচনা কী করব তোমরা জানিও, সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং এটাই হলো আমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেও, ভালো রেজাল্ট অবশ্যই করবে, এটুকু বলে রাখছি। ধন্যবাদ।